ঘটনা আছে সেই ঘটনাটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। যে ঘটনাটা হচ্ছে যে একজন লিখেছেন, আমার নাম পার্সিয়ান প্রিন্স, আর আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। জানি না কেমন লাগবে ঘটনাটা। কিছুদিন আগের কথা, আমি উত্তরা থেকে প্রতিদিনের মতো ভার্সিটির উদ্দেশ্যে আমি আচ্ছা, তিনি হচ্ছে নাবিস্কোতে আসেন এবং প্রভাতী বনশ্রী বাসে একটা বাসে তিনি ওঠেন এবং সেই বাসে তিনি বলছেন যে আমিও অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার চোখ বাসের ভেতরে লুকিং গ্লাসে পড়ে। দেখলাম যে, আচ্ছা আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি, যে তিনি আসলে বাসে করে অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা বাসে করে এবং অনেকের সাথে সাথে তিনিও বেশ গাদাগাদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং নিশ্চয়ই ওই সময় আমাদের যেটা হয় আর কি, আমাদের চোখ খোঁজে নিজের বসার মতো একটা সিট, এবং তিনিও চোখ দিয়ে সেই সিটই খুঁজছিলেন এবং তিনি দেখলেন যে 4 নাম্বার রোতে একটা সিট খালি আছে, পাশের সিটে একজন মহিলা বসে আছে। ভাবলাম সিটটা মহিলার মালামাল আছে, আর তা না হলে কেউ না কেউ সিটে বসে আছে, তাই লক্ষ্য করলাম না। এবং তিনি বলছেন যে বনানী যখন গেলাম তখন অনেক লোক নেমে গেল, এমন অবস্থায় দাঁড়ানো লোক কম, 3 জন দাঁড়িয়ে আছে। আমি একটু পেছনের দিকে গেলাম এবং 3 নাম্বার রোতে 3 নাম্বার রোর কাছে গেলাম, দাঁড়িয়ে আছি। তখন চোখ পড়ে 4 নাম্বার রোর দিকে, দেখি মহিলার পাশে একজন বুড়ো লোক বসে আছে। মহিলা, আচ্ছা, মনে করলাম বুড়ো লোকটা দাঁড়িয়ে ছিল বলে হয়তো মহিলা ওনার মালামাল নিচে নামিয়ে রেখে লোকটিকে বসবার জায়গা করে দিয়েছে। কিন্তু এরপরেই তিনি যখন আবারও গ্লাসের দিকে তাকালেন তখন দেখলেন যে মহিলা একা বসে আছে। তিনি যখন সামনাসামনি দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে, এবং তিনি যখন গ্লাসের মধ্যে দেখছেন তখন দেখছেন যে মহিলার পাশে কেউ বসে নেই। সো এই হচ্ছে ঘটনা। আমি জানি না যে এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন আছে কিনা, আমি জানি না, আমি পড়ে কিছুই বুঝতে পারিনি। মানে খুব অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চলার পথে, আমাদের চারপাশে এরকম উদ্ভট সব ঘটনা ঘটে। নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে, এবং আমরা সেই বড় ঘটনাগুলো যদি আপনারা আমাদেরকে জানাতে চান তাহলে ইমেল করুন, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই ঠিকানায়। আর সেই সাথে আমাদের একজন গেস্ট রয়েছেন, এর আগেও তিনি আমাদের সাথে কথা বলেছেন, আজকে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রহমানি ভাই। রহমানি, কেমন আছেন? জি রাসেল ভাই, ভালো আছি। ভালো আছেন, ওকে। রহমানি, আজকে কি ঘটনা একটা ভালো ঘটনা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে। সবসময় ভালো ঘটনা আপনার কাছ থেকে পাওয়া যায়, আজকেও নিশ্চয়ই কোনো একটা ঘটনা। এটা কি আপনার নিজের সাথে ঘটা নাকি অন্য কারোর সাথে ঘটেছে? না, এটা আমার খুব কাছের কয়েকজন বন্ধুদের সাথে ঘটনাটা ঘটেছে, আজকে সেটাই বলবো আপনাদের। প্লিজ। তো তার আগে রাসেল ভাই, মানে আমরা যারা ভূত এফএম এর শ্রোতা, সেই শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে এবং ভূত এফএম টিমকে অভিনন্দন জানাতে চাই। থ্যাংক ইউ। কারণ আমরা খুব ছোটবেলায় গ্রামে মায়ের কোলে বসে বা দাদির কোলে মাথা রেখে আমরা এই সমস্ত গল্পগুলো শুনতাম। তো এই নগর জীবনে ভূত এফএম সেই ঘাটতিটা কিছুটা হলেও মানে আমাদের পূরণ করে। এই কারণে আপনাকে অভিনন্দন। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে, এটা 1997 সালের ঘটনা। আমার অনেক প্রায় 25-30 জন বন্ধু মিলে একটা পিকনিকের আয়োজন করে, যে তারা পিকনিকে যাবে। আমি সঙ্গত কারণে তাদের নাম এবং জায়গাটার নাম আমি বলবো না। তো তারা পিকনিকের আয়োজন করে, তো সকাল 6টায়, মানে ভোর 6টায় তাদের রওনা দেওয়ার কথা। তো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তারা মানে কেউ ঠিক মতো ঠিক সময় আসতে পারে নাই সেখানে। আচ্ছা। কেউ হয়তো 6টায় আসছে, কেউ 6:30টায়, কেউ 7টায়। তো এরকম নর্মালি যে যার মতো সময় আসছে। মুষলধারে বৃষ্টি যাকে বলে, একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেদিন। তো মোটামুটি 8টা থেকে 9টা বেজে গেছে সকাল। তো সবাই চলে আসছে তার মধ্যে, কিন্তু গাড়ি তখন আসে নাই। যে বাসটা ওরা ঠিক করেছিল সেই বাসটা তখনও আসে নাই। আচ্ছা। তো এই করতে করতে মানে প্রায় 1টা-1:30 বেজে গেছে, তবুও বাসটা আসে নাই। আচ্ছা। তখন সবাই মিলে যার কাছ থেকে বাসটা ঠিক করেছিল তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে যে এরকম আমরা তো আপনার গাড়িটা নিয়েছিলাম, তো গাড়িটা তো কি ব্যাপার। তো ওনার গাড়িটা দুর্ভাগ্যক্রমে সেদিন আশেপাশে কোথাও একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। যার কারণে ও গাড়িটা পাঠায় নাই। আর ওর একটু খামখেয়ালিপনার কারণে সে আবার কোনো গাড়ি ঠিক করে দেয় নাই। তবে ওরা যখন গেছে তারপর বলার পরে তখন বলছে যে এরকম ব্যাপার, আমি দুঃখিত, পাঠাতে পারি নাই। তো ঠিক আছে, আমি আপনাদের একটা গাড়ি ঠিক করে দিচ্ছি। ওইখানে আবার ওদের ভিতরে আবার মত দ্বিমত শুরু হলো। কেউ বলছে যে না, এখন তো 1:30-2টা বেজে গেছে, এখন আমরা মানে পিকনিকে গিয়ে কি করব। আচ্ছা। পিকনিকের জায়গাটা হচ্ছে নওগাঁ পাহাড়পুর। আচ্ছা। হ্যাঁ। তো অনেকে বলছে যে না, আবার অনেকে বলছে যে না, আজকে বের হয়েছে, অনেককে যেতে দিতে চাচ্ছিল না অভিভাবকরা, আজকে আমরা চলে যাব। যাই হোক হোক, চল অন্তত ঘুরে আসা হবে। তো এভাবে চলতে চলতে এক সময় সবাই রাজি হলো এবং যে গাড়িটা ঠিক করে দিল, মোটামুটি সে গাড়িটা বিকেলের দিকে আসলো, 3টা-3:30টার দিকে। তো
রওনা হবার পরে রাস্তায় আবার এক সময় টায়ার পাংচার হয়েছে ওই গাড়ির, এবং আমাদের এক বন্ধুর পা কেটে গেছিল সেই মানে ওই সিটটা মানে ওই টায়ারের উপরে সে বসা ছিল গাড়ির ভিতরে। তো এইভাবে করতে করতে গাড়িটা মানে অনেক দেরি করে, প্রায় বৃষ্টি কিন্তু তখনও হচ্ছে, এবং মানে ওই সময়টা পুরো বাংলাদেশে কিছুদিন আগে যেরকম বৃষ্টি হলো মানে ওই রকম পুরো বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছিল। তো তারপরে তারা মোটামুটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়ে ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায়। তারা পৌঁছানোর পরে এখন রান্না করার জন্য তো মানে জায়গা লাগবে, আর ওই সময়টা চারদিকে বৃষ্টি হচ্ছে, এখন মানে কোথায় রান্না করবে সেটাও তারা ঠিক করতে পারছে না। তো যাই হোক, একটা ওই পলিথিন বিভিন্নভাবে বিভিন্ন দিকে দিয়ে একটা রান্না করার জায়গা তারা মানে ঠিক করে। আচ্ছা, তো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে বাসায় বাড়িতে বলেছিল যে আমরা মোটামুটি রাতের ভিতরে চলে আসবো 8টা-9টার মধ্যে, আর ওইখানে ওরা মোটামুটি 6:30-7টার দিকে তারা পৌঁছেছে ওইখানে গিয়ে। আচ্ছা, তো যার কারণে এখন অনেকে বলছে যে যাই হোক আসছি, খাওয়া দাওয়া করার দরকার নাই, আমরা চলে যাই। আবার অনেকে বলছে যে না, আমরা যখন এসেছি তখন মানে পিকনিকটা ভালো মতো করে তারপরে যাব। তো এরকম ভাবে অনেক কথা হওয়ার পরে সবাই একটা সিদ্ধান্তে আসলো যে আচ্ছা ঠিক আছে, কি বলে ভিতর থেকে 3জন বললো যে ঠিক আছে আমরা তাহলে মানে বাসায় বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিই যে আমরা এরকম ব্যাপার, এখানে দেরি হয়েছে আসতে, যার কারণে আমাদের যেতে দেরি হবে, নাহলে তো বাসায় চিন্তা করবে, কারণ যখন তাদের পৌঁছে যাওয়ার কথা তাদের বাড়িতে তখন তারা আসছে স্পটে, মানে শুরু করবে কেবল, শুরু করবে কেবল। তো বলে যাচ্ছে ঠিক আছে। তো ওইখান থেকে 3জন ওইখানে, তখন তো মোবাইল স্বাভাবিকভাবেই নাই, এবং মানে আমাদের ওইখানে অ্যানালগ ফোন, ডিজিটালও না। তো বাজারে গিয়ে মানে একটা ফোনের দোকান পাওয়া গেল, তারপরেও মানে ফোনের দোকানে অনেকগুলা তার বের হয়েছিল নাকি, তারপর ওগুলো জোড়া টোড়া দিয়ে বিভিন্ন ভাবে মানে অনেক হাঙ্গামা করার পরে লাইনটা পাওয়া গেছে। না, লাইনটা তারপরেও পাওয়া যায় নাই। এখন কি তাহলে মানে শহরে গিয়ে মানে জয়পুরহাট, ওইখান থেকে ট্রেন আছে সম্ভবত 2টা স্টেশন পরে হয়তো স্টেশনটা। তো এখন ট্রেনের তো সময় ঠিক নাই, কখন আসে কখন যায়। তো বলছে যে ঠিক আছে, তাহলে ওরা তখন একটু সামনে গিয়ে মানে ওইখানে আবার ভ্যানের মতো রিক্সা আর কি, দুই পাশেই থাকে, বসার জায়গা দুই পাশে, মাঝখানে। তো 3জন সেখানে গেছে, তো দেখে যে 3-4টা ভ্যান দাঁড়ানো। তো ওদেরকে গিয়ে বলছে যে এরকম ব্যাপার, চলেন। তো ওরা আর যাবে না সেখানে, বলছে না যাবো না, যত টাকাই দেন আমরা যাবো না ওইদিকে। তো ওরা ওইখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে নিজেদের ভিতরে গল্প করছে যে কি ব্যাপার, কি করি এখন। আর ওইদিকে কিন্তু রান্না বান্না আয়োজন চলছে 3জন এইদিকে। তো এই সময় ওদের কাছে একটা লোক আসে, লোক এসে বলে যে কি ব্যাপার আপনাদের। তো ঘটনা খুলে বললো, বলছে আপনাদের লাগবে, ভ্যান লাগবে। হ্যাঁ, পাশে আমার বাড়ি, চলেন আমি মানে আপনাদেরকে নিয়ে যাবো। আচ্ছা, তখন ওর সাথে টাকা পয়সা নিয়ে কিছু কথা হয়েছে, দিয়ে তারপরে ওই পাশে একটা গলি দিয়ে তারা ওই ব্যক্তির বাড়ি থেকে গিয়ে ভ্যানটা নিয়ে আসে, এবং ভ্যানের উপরে তারা উঠে রওনা দেয়। রওনা দিতে দিতে ওই ভ্যানওয়ালাই নাকি তাদের বলছে যে জায়গাটা ভালো না, তো সুতরাং আপনারা আশেপাশে অনেক কিছু দেখতে পারেন, তো এটা নিয়ে কোনো মানে চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা আপনাদের মতো থাকবেন, কোনো সমস্যা হবে না। তো স্বাভাবিকভাবে এই কথা বলার পরে ওরা বিষয়টা ওইভাবে নেয় নাই, কিন্তু এই কথা বলার পরেই তো ওরা আরো মানে ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, উনি কেন বলছেন এই কথা, উনি কেন বলছেন এই কথা। তো চারপাশে কোথাও কোথাও মানে মাঠ, অনেক মাঠ, ধান ক্ষেত যেটা আর কি, মানে লোকালয় খুবই কম। আচ্ছা, আর তাদের মধ্যে কলা গাছের বাগান, এরকম ভাবে তারা মানে পার হচ্ছে। তো ওইখানকার এক বন্ধু আবার আমাকে বলছে যে মানে মাঝে মাঝে প্রায় 5-6টা লোক একসাথে কথা বললে যেরকম মানে মানে গুনগুন করলে যেরকম আওয়াজটা হয়, ওই রকম আওয়াজ ওদের 3জনের ভিতরে আবার মানে একজন পাচ্ছে। তো ও আবার পাশের জনকে বলছে যে কোনো কি আওয়াজ শুনতে পাচ্ছিস? তো আবার একজন বলছে যে না, আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না। ওরা নিজেদের ভিতরে কথাগুলো বলছে, আর ওই ভ্যানওয়ালা আর কিন্তু কথা বলে নাই তারপরে। তো এইভাবে তারা গেছে, অনেক দূর গেছে, আর জ্যোৎস্না রাত ছিল, মানে আলোর কারণে সবকিছু দেখা যাচ্ছিল, লাইট টাইট কম ছিল, কিন্তু মানে চাঁদের আলোর কারণে সবকিছু দেখতে পাচ্ছিল তারা। তো এইভাবে যাওয়ার পরে একটা সময় তারা মানে একটা বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পায়, যে বাচ্চা কাঁদছে।
তিনজনই খুব অবাক হয় যে মানে এখানে তো কোনো বাড়ি দেখছি না, আচ্ছা। চারদিকে মাঠ এবং তখন ধান কাটা হয়ে গেছে, চারদিকে ফাঁকা 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 মাঠ। তো এই সময় মানে এখানে কে, তো ওরা এবার ওই মানে ভ্যান থেকে দেখতে পাচ্ছে যে ওই যখন কান্নাটা হয় তখন রিক্সা ভ্যানওয়ালা ভ্যানটা থামিয়ে দিয়েছে। তো ওরা ওই ভ্যানের উপর থেকে দেখতে পাচ্ছে এবং ওরা মানে তাকিয়ে দেখছে যে একজন মহিলা কোলে একজন বাচ্চা নিয়ে মানে ওই তাদের কাছে আসছে। তো ওইখানে স্বাভাবিকভাবে ওরা এখন চিন্তা করছে যে কি ব্যাপার, এরকম পরিবেশ পরিস্থিতিতে আশেপাশে কোনো বাড়িও দেখছি না, তো এ আবার কোথা থেকে আসলো, নিজেদের ভিতরে এরকম গল্প করছে। পরে মহিলা ভ্যানটার কাছে এসে বলছে যে এরকম ব্যাপার, আমি একটু ঝামেলায় পড়েছি, আমি আপনারা তো সামনে যাচ্ছেন, আমি সামনে কোন একটা জায়গার নাম বলে যে আমাকে ওখানে একটু নামাই দিয়ে। তো এরা তো মানে মুখে মুখে তাকাচ্ছে। এখন কেউ আবার ভাবছে যে এত রাত্রে একজন মহিলা এখন রাগ করেও তো চলে আসতে পারে, হ্যাঁ এখন কার মানে আমরা নিয়ে গিয়ে রাখবো, আবার কোন কি ঝামেলা থেকে কি ঝামেলা হবে। তো অনেকে মানে আবার সিদ্ধান্ত দিতেও পারছে না যে না নিব না। তো ওই ভ্যানওয়ালাই কেমন যেন একটা মানে সম্মতি দিল এবং মহিলাটা মানে ভ্যানে উঠলো। ভ্যানে ওঠার পর বাচ্চাটা তখনও কাঁদছে। তো কিছুক্ষণ পরে বাচ্চার কান্নাটা বন্ধ হয়েছে আর ওরা ওই তিনজন একদিকে আর মহিলাটা একদিকে। তো তাকাতে ইতস্তত বোধ করছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, মানে ওই তিনজন গল্প মানে তিনজনের ভিতরে গল্প করছে, মহিলাটা মহিলার মতোই আছে। আর ভ্যান চলছে, চলতে 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 মানে এর ভিতরেই ওরা কিন্তু মানে ভয় পেয়ে গেছে অলরেডি যে মানে এরকম মানে চিনি না সেরকম একটা জায়গা থেকে। তো কিছু দূর যাওয়ার পর ওই মহিলা তখন বলছে যে হ্যাঁ আমি চলে আসছি, এখানে আমাকে নামাই দেন। দিয়ে তখন নামাই দেয় ফেনালা। বলছে যে আমি তো পাশে গলি আছে রাস্তার, বলছে আমি তো এখান থেকে যেতে পারবো না, তো 2-3 মিনিটের রাস্তা, আমাকে একটু আগাই দেন। তো ওরা কিছু বলার আগে দেখে যে ওই ভ্যানওয়ালা ওদের ওই মহিলার সাথে যাচ্ছে। যাওয়ার আগে ওকে বললো, ওদেরকে বলছে যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি চলে আসতেছি কাছে। দিয়ে সে চলে যায়। তো ওরা নাকি প্রায় মানে 30-40 মিনিট ওইখানে দাঁড়ায় আছে, ভ্যানওয়ালা আসে না। এখন ওরা নিজেরা নিজেদের ভিতরে বলছে যে কি বাবা, আমাদেরকে তো বললো যে মানে 2-3 মিনিট লাগবে, এখন তো মানে প্রায় 35-40 মিনিট হয়ে গেছে, গেল কোথায়। তো তিনজন মিলে বলছে যে চল তাহলে, যেহেতু 2-3 মিনিট বলেছে তাহলে সামনে গিয়ে হয়তো তাকে পাওয়া যাবে। বলছে চল। তো ঘটনাটা মানে এখানেই শুরু। যাওয়ার পর তারা মানে খুঁজছে যে মানে সে কোথায় গেল, এবং যেভাবে বলেছিল মহিলা যে এখানে বাড়ি, তো এখানে কোনো বাড়ি ছিল না, গাছের কিছু ঝোপঝাড় ছিল, কিন্তু মানে দূর থেকে মনে হচ্ছিল যে এখানে বাড়ি থাকতে পারে, কিন্তু সেটা মাঠ এবং ওই গাছের ঝোপঝাড়, বড় গাছ, কিন্তু সেখানে কোনো থাকার জায়গা নাই। তো ওরা অবাক হয় যে মানে এরকম তো হওয়ার কথা না, তাহলে মানে দুজনেই গেল কোথায়। কিছুক্ষণ পরে ওদের ভেতর থেকে একজন লক্ষ্য করে যে মানে দুইজনেই একদিকে মুখ করে বসে আছে। বসে থাকার পর একজন লক্ষ্য করে তখন ওদের দুইজনকে দেখায়। ওরা দুইজন দেখার পরে মানে বিষয়টা তারা বুঝতে পারছিল, যেহেতু চাঁদের আলো ছিল, বোঝা যাচ্ছিল আর মাঠের ভেতরে। তো বিষয়টা হচ্ছে এরকম যে দুইজন বসে আছে এবং তারা দেখছে যে ওই দুইজন মিলে ওই বাচ্চাটাকে খাচ্ছে। আচ্ছা, ওরা দুইজন এই ঘটনাটা দেখছে, ওরা তিনজন এই ঘটনাটা দেখছে। দেখার পরে ওদের ভেতর থেকে আবার একজন বলছে যে এরকম ব্যাপার, এখন তো ঘটনা ঘটে গেছে, এখন যদি আমরা ভয় পাই তাহলে এখান থেকে বের হওয়াটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সুতরাং চল আমরা মানে যা দেখেছি না দেখার একটা করে আমরা চলে যাই। এখন ওরা কিন্তু খেয়াল করে নাই, যারা মানে ওই মহিলা এবং ওই ভ্যানওয়ালা, এটা তখন ওই দৃশ্য দেখে মানে রাস্তায় মেন রাস্তায় উঠে দৌড়াতে লেগেছে। কতক্ষণ মানে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা একটা মসজিদে গিয়ে, মসজিদের সম্ভবত খাদেম ওকে ঘুম থেকে উঠিয়ে মানে পুরো ব্যাপারটা বলেছে যে এইরকম ব্যাপার। ওদের ভেতর একজন কিন্তু প্রায় মানে এরকম ভয়ে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ারই কথা। খাদেমকে সমস্ত ঘটনা খুলে বলে যে এই বিষয়ে এই ঘটনা। তখন খাদেমও তো অবাক যে তোমরা মানে এত রাত্রে এই পথে কেন, হ্যাঁ এখানে তো সচরাচর কেউ আসতে চায় না, তোমরা এত রাত্রে। তোমরা বলে যে চাচা এরকম ব্যাপার, আমরা তো জানি না, এই ঝামেলায় পড়েছি, যার কারণে আমরা মানে এখানে আসছিলাম। পরে ওই ব্যক্তি বা মানে মসজিদের ওই খাদেম প্রায়
4-5 জনকে আবার ঘুম থেকে উঠে হুম হুম। ওদেরকে মানে পিকনিক স্পটে রেখে আসার ব্যবস্থা করে, এবং তারপরে ওইখানে ওই অবস্থায় গিয়ে সব ঘটনা টটনা খুলে বলে। তারপরে ওরা আর মানে ওইখানে আর দেরি করে নাই, চলে আসছে। তো এই ছিল ঘটনা, বুঝতেই পারছি, এবং ঘটনাটা যথেষ্ট ভয়ঙ্কর, এবং এরকম যদি কারোর চোখের সামনে ঘটে তাহলে আমার কাছে এই জিনিসটা মনে হয় মাঝে মাঝে যে সত্যি যদি এত কিছুই ঘটে, মানে এই সমস্ত প্যারানর্মাল ব্যাপারগুলো মানুষকে মানে কেন যেন মানে কোন একটা শক্তি তারা তাদের সেই মানে তাদের সেই অ্যাক্টিভিটিস গুলো কেন যেন মানুষকে দেখাতে চায়, আর সেই জন্য ঘটনাগুলো ঘটে। এই যে খাওয়া, একটা বাচ্চা, একটা মহিলা এবং একজন ভ্যানওয়ালা তারা মিলে একটা বাচ্চাকে খাচ্ছিল, এটা হয়তো তাদেরকে না দেখালে এমন কোনো ক্ষতি ছিল না, তারপরে তাদেরকে দেখতে হয়েছে বা তারা দেখেছে। আচ্ছা, যাই হোক, শান্ত আমাকে এসএমএস করেছেন ফ্রম খুলনা, লিখেছেন বার্থডে উইশ করেছেন আমাকে অরণি ভূত এফএম এর, এবং উইশ করেছেন সাদিয়া, লিখেছেন ভাইয়া ভূত এফএম এর বার্থডে উপলক্ষে আপনাকে যারা শুনছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, জহির খান লিখেছেন সিলেট থেকে যে আমরা ভূত এফএম অনেক তাদের ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কাউসার লিখেছেন যে আমার আচ্ছা, তিনি লিখেছেন যে কাউসার অ্যান্ড ইমন লিখেছেন বার্থডে উইশ করেছেন আর কি। মহসিন লিখেছেন, মহসিন এবং এটা আরেক কাউসার, স্পেলিংটা আলাদা, মহসিন এবং কাউসার, তারা রাজশাহী ক্যাম্পাস বিবিএ ডিপার্টমেন্টে তারা পড়াশোনা করেন। তারা লিখেছেন যে আমাদের ফাইনাল এক্সাম, তারপরও ভূত এফএম শুনছি। মাশাআল্লাহ, আপনারা তো মানে ভূতের কোনো রেজাল্টের জন্য কিন্তু ভূত এফএম দায়ী থাকবে না। সাফিউল আমাদের লিখেছেন যে রাসেল ভাই তুমি আমার এসএমএস পড়ো না কেন, আমরা সব বন্ধুরা মিলে ভূত এফএম শুনছি। বিকি ভূত এফএম কে উইশ করেছেন, এছাড়াও উইশ করেছেন আমাদেরকে মিনহাজ ফ্রম মির্জাপুর, এছাড়াও আমাদেরকে প্রসেনজিৎ এসএমএস আমাদেরকে উইশ করেছেন। মিসা গল্প শেয়ার করতে চান, আমি তাকে বলবো যে ভূত এফএম এর রয়েছে রেডিওফুলতি.fm, এখানে ইচ্ছা করলে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। ভূত এফএম, হ্যালো রাসেল ভাইয়া, হাউ আর ইউ? আমি মানিক, তিনি সিলেট থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি যে আচ্ছা ভূত এফএম নিয়ে তিনি এখন ভূত এফএম এর সাথে থাকতে পেরে অনেক খুশি। তো যারা এখন আমাদের এসএমএস পাঠানি বা এসএমএস পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে শাউট লিখুন, মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাকে দেখতে পাচ্ছি তনুজ এসএমএস করেছেন আমাদেরকে, শাফাত এসএমএস করেছেন, হৃদয়, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ত্রিনা, মুন্না মোহাম্মদপুর থেকে বার্থডে উইশ করেছেন, এছাড়াও আমাদেরকে আফ্রিদি এসএমএস করেছেন বাঁধন, বাবু এসএমএস করেছেন, আসমা এসএমএস করেছেন শাহিন, হীরা, উজ্জ্বল, রাজীব, ক্যামেলিয়া সহ আরো অনেকে। আমরা আরেকটা ঘটনায় যাবো, ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে পারেন। আমরা নেক্সট ঘটনায় যাই। আপনার নামটা একটু বলবেন সবাইকে, হ্যাঁ প্লিজ। দেশে এবং দেশের বাইরে যারা ভূত এফএম শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং আজকে ভূত এফএম এর 1 বছর পূর্তি উপলক্ষে এই জন্মদিনে আমাকে আনার জন্য ভূত টিমকে সহ ভূত এফএম এর সবাইকে, সর্বোপরি রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি রাজু, রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র ছিলাম, আমার বাড়ি বাগেরহাট। তো ঘটনাগুলা আমি যে ঘটনাগুলো বলবো বাগেরহাটেরই ঘটনা। আর আমি সুন্দরবন নিয়ে ঘটনা একটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটা বলছি। মানে আমরা বিভিন্ন জায়গায় ঘটনা শুনেছি, আমরা চট্টগ্রামের ঘটনা শুনেছি, আমরা রাজশাহীর ঘটনা শুনেছি, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা শুনতে পেরেছি, বাট এখনো আমরা সুন্দরবন নিয়ে কোনো ঘটনা এই পর্যন্ত শুনি নাই, সো আমরা এখন শুনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুন্দরবন আমার দাদির আব্বা, অর্থাৎ আমার আব্বার নানা, উনি নাম হচ্ছে তসলিউদ্দিন। আচ্ছা, তো এটা অনেক আগে ঘটনা, আমার দাদি মারা গেছে 2002 সালে। তো দাদি যখন ছোট ছিলেন, দাদি ছোটবেলার ঘটনা, অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন। তো দাদির আব্বা উনি ছিলেন কবিরাজ, অর্থাৎ আমাদের ওদিকে যা বলে যে গুণিন বা এই জাতীয় বিষয়। আচ্ছা, তো ওনার শখ ছিল যে প্রতি বছর উনি, এটা শখের বসে হোক আর রেগুলারলি করা হোক, যে প্রতি বছর একবার উনি সুন্দরবন যাবেন। আচ্ছা, হয়তো হরিণ শিকার করতেন, গোলপাতা কাটতেন বা গাছপালা মধু সংগ্রহ করতেন, এবং সাথে একটা অনেক 10-12 জনের একজন টিম নিয়ে যেতেন আর কি। আচ্ছা, তো উনি ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আপনি বলেন গুণিন ব্যাপারটা কি? আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে উনি মন্ত্রতন্ত্র জানতেন, এবং এই বিষয়টা দিয়ে আসলে যে মানুষের উপকার করা যায় বা বিভিন্ন অ্যাবনর্মাল বা প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে, যে একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান সে হয়তো করার জন্য চেষ্টা করছে। আসলে যে কোনো জিনিস এর পেছনে ঘটনা ঘটার বা যে কোনো দায়ী ঘটুক, সবকিছু তো সৃষ্টিকর্তা, যে ধরনের বিশ্বাস করেন এটা তার দ্বারাই হয়ে থাকে। তো যেটা মাধ্যম বা ওসিলা এরকম। তো উনি মন্ত্রতন্ত্র বা এই জাতীয় মন্ত্রতন্ত্র জানতেন। তো যখন সুন্দরবন যেতেন
উনি বাড়িতে উনি কুকুর এবং বিড়াল দুইটাই পুষতেন। তো ওনার পোষা বিড়াল ছিল। সুন্দরবন যখন যেতেন ওই এলাকায়, যে এলাকাতে সুন্দরবনে যে এরিয়াতে উনি যেতেন, ওই এলাকার বাঘকে তিনি মন্ত্র দিয়ে বন্ধ করে যেতেন, অর্থাৎ বাঘ ওই এরিয়া আসতে পারবে না। তো এটা হতো বাড়িতে যখন বাড়ি থেকে শেষবার যখন যান উনি এবং ওনার ছোট ভাই এবং সহ ওনাদের সঙ্গে যারা আরো 8-10 জন, এইভাবে মোট 10-12 জনের মতো শেষবারের মতো যান। এবং ছোট ভাইকে সাথে নিয়ে তো যাওয়ার আগে উনি বাড়িতে বিড়ালকে মন্ত্র দিয়ে বন্ধ করে একটা ঘরের একটা নির্দিষ্ট জায়গাতে রেখে যান এবং এটাকে ধামা, অর্থাৎ বেতের যে তৈরি আপনার ধামা বলে আমাদের এদিকে, এটা দিয়ে উপুর করে ঢেকে, অর্থাৎ বিড়ালকে ধামা দিয়ে মন্ত্র দিয়ে পরে ঢেকে রেখে যাওয়া হতো। আর ওইদিকে উনি যে এলাকায় যেতেন ওই এলাকার বাঘকে বন্ধ করে, অর্থাৎ বাঘ আসতে পারবে না, এটাকে বন্ধ করে যাওয়া হতো। আর বনে আসলে এই ধরনের অনেক ঘটনা ঘটে এবং আমরা জানি যে বনে বনদেবতা থাকে বা এরকম অনেক বিশ্বাস আছে, হয়তো সত্য কিনা জানি না। তো এইভাবে উনি গেছেন, যাওয়ার পরে যখন সুন্দরবন ওনারা যাত্রা করে চলে যান, তার 4 থেকে 5 দিনের পরের ঘটনা যে বাড়িতে আমার দাদির আম্মা, উনি জানতেন, কারণ এটা প্রতি বছর যায় এবং উনি যে মন্ত্র জানেন বা উনি এরকম কাজ করেন এটা তো তার স্ত্রী হিসাবে জানবে অবশ্যই। কিন্তু কোনো একটা ভুল করে, যে কোনো কারণে উনি করছে কি, যে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে ওই ধামাটা উঁচু করছে। আচ্ছা, উঁচু করার কারণে বিড়ালটা কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা, এই বিড়ালটা কিন্তু আটকানো ছিল মন্ত্র দিয়ে, অর্থাৎ বাঘকে আটকানো ছিল, যে কোনো কারণে বিড়ালটা বের হয়ে গেছে। বের হয়ে গেলে এটা তো উনি ভুল করে ফেলছে। এখন এটা তো শুধরানোর কোনো, উনি তো কিছু পারে না বা জানে না। আর ওইদিকে অর্থাৎ দাদির আব্বা, তারা তো সুন্দরবন চলে গেছে। তো ওইদিকে যে ঘটনা, এদিকে বিড়াল বের হয়ে গেল, এদিকে আছে বাড়ির ঘটনা। আর ওইদিকে বনে যেটাই ঘটছে সেটা হচ্ছে যে আপনার বনে যাওয়ার পরে ওখানে তারা গাছ কাটা শুরু করে নাই বা ওরকম শিকার করা শুরু করে নাই। তো সবাইকে নৌকায় বসতে বলে আমার দাদির আব্বা উনি টয়লেট করার জন্য একটু বনের ভেতরে গেছে এবং সবাইকে বলে গেছে যে আমি না আসা পর্যন্ত তোরা নিচে নামবি না, গাছ কাটা শুরু করবি না বা শিকার করা শুরু করবি না, আমি আসার পরে এটা শুরু করবো। কিন্তু তারা সবাই জানে যে ইনি বড় গুণিন এবং বাঘকে তো বন্ধ করে দিয়ে আসছে, সো আমরা নামলে সমস্যা কি। এই থেকে উনি টয়লেটে গেছে, আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, এদিকে করছে কি, ছোট ভাই সহ যারা ছিল সবাই নেমে বনের ভেতরে এরা সুন্দরী গাছ কাটা শুরু করছে। আচ্ছা, গাছ কাটা শুরু করলে 1 থেকে 2 মিনিট বা 2-3 মিনিট পরেই একটা বাঘ এসে তার ছোট ভাইকে মানে আপনার গলায় কামড় দিয়ে ধরছে। বাঘ তো সাধারণত এই যে গলায় শিকার করে, তো সেই হিসাবে এই ছোট ভাইকেও ওই বাঘে গলায় কামড় দিয়ে ধরছে। এবং তখন তো আশেপাশে যারা ছিল আরো তো 8-10 জন লোক ছিল, তারা ভয়ে চিৎকার শুরু করছে, কারণ এটা তো ঘটার কথা না, বাঘ তো আটকানো, সেটা কেন ঘটলো। তো ওইদিকে দাদির আব্বা উনি এটা টের পাইছে, টের পেয়ে ওখান থেকে মন্ত্র পড়ে টয়লেট শেষ করে তাড়াতাড়ি করে ওখান থেকে মন্ত্র পড়ে উনি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু মন্ত্র পড়ার কারণে বাঘ যেতে পারে নাই, বাঘটা তার ছোট ভাইকে কামড়ে ধরে ওখানে দাঁড়িয়ে আছে, বাঘ যেতে পারছে না। এবং বাঘ ওখানে মনে করেন যে যারা চিড়িয়াখানায় গেছেন দেখছেন যে বাঘ যদি রেগে যায় বা যেমন করে আপনার রাগার যে বহিঃপ্রকাশ করা, গর্জন করা বা এরকম, বাঘ ওইটা ওইখানে জায়গা দাঁড়ায় করছে কিন্তু লড়তে পারছে না, যেতে পারছে না। তো পরিশেষে হলো কি যে আপনার বাঘটা লাশ নিয়ে যেতে পারছে না, পরবর্তীতে ওই লাশকে সে গাল থেকে মানে মুখ থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বাঘটা চলে গেল, বাঘকে তাড়া দেওয়া হলো, মারা গেছে। হ্যাঁ, ততক্ষণে তার ছোট ভাই মারা গেছে। আচ্ছা, তো এইবার এখন যেহেতু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম সামনের দিকে আগায় নেই, তারা সিদ্ধান্ত নিল যে বাড়ি ফিরে আসবে। তো বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলে আপনার সবাই মিলে রওনা হলো। রওনা হওয়ার পরে প্রতিমধ্যে আপনার এটা হচ্ছে মোটামুটি দুপুরের দিকের ঘটনা ছিল, আর এটা তাদের রওনা দিতে দিতে মোটামুটি একটু আসর করা গেছে, মানে বিকাল হয়ে গেছে। তারা রওনা দিয়ে সাধারণত নৌকা বেয়ে চলে আসতেছে। তো সারা রাত তারা নৌকা চালাইছে বাড়িতে আসার জন্য। সকালবেলা যখন সকাল হলো তারা দেখতে পেল যে তারা যেখানে ছিল ঠিক সেখানেই আছে, সারা রাত যেখান থেকে তারা সেই বিকাল থেকে শুরু করে পরবর্তীতে এই যে সারা রাত নৌকা চালাইছে, তো তারা এক বিন্দু আগায় নাই, যেখানে ছিল নৌকা ওই এলাকাতেই আছে, ওই এলাকাতে। তো এই বনের ভিতরে একটা কথা আছে যে বাঘে কামড়ে যদি মৃত্যু হয় বা এরকম ওইসব লাশ নাকি ফিরে নিয়ে আসা যায়, তখনকার দিকে প্রচলন ছিল, এখন জানি না। আচ্ছা, এটা আমি জানতাম না, শুনে ভালো লাগলো যে আমি নতুন কিছু জানতে পারলাম। তো তারা যখন এটা আনতে পারছে না, তখন দাদির আব্বা উনি তো মন্ত্রতন্ত্র বা এই বিষয়টা কিছুটা অবশ্যই জানেন বা আজ করেন। তো উনি বলছে যে লাশ নিয়ে তো আমরা ফিরতে পারবো না, এই ঘটনা, ঠিক আছে আমরা কি করবো, ছোট ভাইকে তো ওখানেই মাটি দিয়ে আসতে দাফন করবে। তো
তো পরবর্তীতে তারা ওখানে নেমে নদীর পাশে যে চর, বনের যে চর, সেই চরে তাকে কবর দিয়ে দাফন করে তারপর তারা রওনা এবং হলো। দাফন করার পর তারা তারপরে ঠিক মতন বাসায় হ্যাঁ, দাফন পৌঁছেছে। করার পরে তারা আবার সবাই মিলে রওনা দিছে এবং তারা মোটামুটি নিরিবিলি, কোনো বাধা বিপত্তি ছাড়াই নিরিবিলি বাড়িতে চলে আসছে। মারাত্মক অবস্থা। এবং আপনি লাস্টে শেষ করবেন এটা দিয়ে যে আপনার সেই দাদির বাবা জি। তিনি যখন মারা যান তখন একটা অদ্ভুত ঘটনা হ্যাঁ, ঘটে, হ্যাঁ, সেটা হ্যাঁ। একটু শুনি। আচ্ছা, তার আগে আমি আরেকটা ঘটনা বলি। না, আমরা এটুকু শুনি, শোনার পরে তারপরে আমরা আবার একটা ব্রেকের পরে আবার আসবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দাদি আব্বা যখন মারা যান, দাদি তো বললাম যে তখন ছিল ছোট, হয়তো কত 12-13 বছর বয়স এরকম, তখন তো আমার দাদার সঙ্গে বিয়ে হয় নাই। হুম। তো যখন মারা যান, উনি মানে বিকালে, আচ্ছা। আসরের সময় আমরা যেটা আর কি বলি। হুম। তো এই সময়টাতে উনি প্রচন্ড অসুস্থ, আচ্ছা। বাড়ির ওনার ঘরের বারান্দাতে শুয়ে আছে এবং প্রচন্ড ওনার মৃত্যু যন্ত্রণা বা কষ্ট হচ্ছে। হুম। তো উনি হয়তো বুঝতে পারছে যে উনি মারা যাবে বা এরকম কিছু। এই ধরনের কিছু কিছু অনেক লোক থাকে যে বুঝতে পারে আমি মারা যাবো, হয়তো কতটুকু সত্যি জানি না। তো ওনার ভিতরে এরকম একটা বোধ আসছে যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি তো মারা যেতে পারি বা এরকম কিছু। উনি ওনার স্ত্রী অর্থাৎ আমার দাদির আম্মাকে বললো যে, তখন কিন্তু দাদি সহ তার বাড়িতে তার ভাইয়ের বউ বা বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে আচ্ছা। বাড়িতে। তো তাকে বললো যে আপনার দাদির আমাকে বললো যে পুকুরের দক্ষিণ পাশ থেকে পুকুরের দক্ষিণ পাশ থেকে পানি নিয়ে আসো এবং কাঁসার বাটিতে করে, আচ্ছা। কাঁসার বাটি পরিষ্কার করে ধুয়ে সেটাতে এক বাটি পানি নিয়ে আসো। তো তার কথা মতো দাদির আম্মা সেটা করলো যে কাঁসার বাটি ধুয়ে এক বাটি পানি পুকুরের দক্ষিণ পাড় থেকে, ঘাট থেকে নিয়ে আসলো। আচ্ছা। তো এনে তার পাশে, তিনি তো শুয়ে আছেন, তার মাথার পাশে বাটিটা রাখলো। রাখার পর উনি করলো, তার যত মন্ত্র উনি জানতেন বা এরকম উনি পড়া শুরু করলো। পড়ে এক একটা বাটিতে ফু দিতে লাগলো। তো প্রতিমধ্যে যে ঘটনাটা ঘটলো, যখন ওই মন্ত্র পড়ে উনি ফু দেওয়া শুরু করলো, তখন শুধুমাত্র এই দাদিদের বাড়ি যেটা এরিয়া ছিল, শুধুমাত্র তাদের বাড়ির বাউন্ডারিতে প্রচন্ড ভাবে ঝড় শুরু হলো এবং আকাশ মেঘলা হয়ে গেল। অথচ এই বাড়ির পাশে অন্য যারা ছিল, আশেপাশের কোনো বাড়িতে বা আশেপাশে কিন্তু ঝড় হচ্ছিল না, পরিবেশ কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা ছিল না, খুব স্বাভাবিক ছিল। তো তখন কি হলো, এই বাড়িতে প্রচন্ড ঝড় শুরু হলো এবং ঝড়ে আপনার কিছু কিছু গাছপালা ডালপালা ভেঙে গেল, এত ঝড় হইলো। এইভাবে উনি মন্ত্র পড়তেছে আর পানিতে ফু দিচ্ছে, আর ওইদিকে কি হচ্ছে, ঝড় হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণে। তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওনার মন্ত্র পড়া শেষ, পানিতে ফু দেওয়া শেষ, মন্ত্র পড়ে উনি আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লো, অর্থাৎ মারা গেল। তখন দেখা গেল যে উনি যখন মারা গেল তার কিছুক্ষণ পরে আপনার যে বাড়িতে ঝড় হচ্ছিল প্রচন্ড পরিমাণে, সেই ঝড়গুলো থেমে গেল। ওকে, সো এই ছিল ঘটনা এবং আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনা আমরা একটু পরে ফিরে আসবো। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন এই মুহূর্তে মামুন, এসএমএস করেছেন আমাদেরকে শাকিল, এছাড়াও মন খুলনা থেকে এসএমএস করেছেন, তার সবাই বার্থডে উইশ করছেন ভূত এফএম কে। আর এছাড়া সায়েন্টিস্ট দেব গ্রিনউড থেকে এসএমএস করেছেন, প্রিয়াঙ্কা এসএমএস করেছেন মির্জাপুর খুলনা থেকে, সুমন এসএমএস করেছেন শেওড়াপাড়া থেকে, এছাড়াও তারেক এসএমএস করেছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আচ্ছা তিনি ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে অনেক মজা পাবেন। হিরো আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন এবং চিটাগংয়ের বউবাজার থেকে এসএমএসটি তিনি করেছেন, এবং তিনি বলেছেন যে এসএমএস পড়লে না পড়লে তিনি ভূত পাঠাবেন। ওকে, মুক্তি আমাদের লিখেছেন অনেক অনেক মানে অনেক শুভকামনা জানিয়েছেন ভূত এফএম নিয়ে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ঋতু, তুলি, জুলি, পাখি, হেলাল, রুবেল, এবং তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। মৌটুসি রাজশাহী থেকে এসএমএস করেছেন, এত এসএমএস পাঠাই অথচ পড়া হয় না কেন, আমি এসএমএসটা পড়ে ফেলেছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে রোহান ভূত, আচ্ছা রুবিনা এসএমএস পাঠিয়েছেন চিটাগং থেকে ইমতিয়াজ, এছাড়াও চিটাগং থেকে শুভ এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও নোবেল আমাদের এসএমএস পাঠিয়েছেন শাহিন বিবিএ বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে, এছাড়াও সাইম 88 আমাদের এসএমএস পাঠিয়েছেন, এছাড়াও সাইফ দলি দুজনে আমাদের এসএমএস পাঠিয়েছেন, ইস্তিয়াক আমাদের এসএমএস পাঠিয়েছেন। সো যারা এসএমএস পাঠাতে পারেননি বা যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে নিয়মটা বলি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। সাথে আছে আপনার, এবং কোথাও যাবেন না রেডিও ফুর্তি ছেড়ে। আর আপনাদের যদি বড় কোনো ঘটনা থাকে যেটা আপনারা স্টুডিওতে এসে বলতে চান বা চান যে আমরা পড়ে শোনাই, সেটার জন্য আপনারা আমাদেরকে ইমেল করুন boothfm@radiofurti.fm। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি এবং তারপরে থাকছে আরো কিছু ঘটনা। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যেন আমি নামগুলো বেশি পড়ছি, রত্না আমাদেরকে এসএমএস করেছেন এবং বার্থডে উইশ করেছেন ভূত এফএম এর জন্য। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি আজিজুল, সামিয়া দুজনে আমাদের এসএমএস করেছেন, জলিল এসএমএস করেছেন এবং শাহিন এসএমএস করেছেন, তানিয়া আমাদের আক্তার আমাদের এসএমএস করেছেন, উজ্জ্বল এসএমএস করেছেন, ভূত এফএম কে থ্যাঙ্কস জানিয়েছেন, ফারহানা রাব্বি আমাদের এসএমএস করেছেন ফ্রম খুলশি চিটাগং,
এছাড়া আমাদেরকে জিকো এসএমএস করেছেন সবুজ, সামি সিলেট থেকে এসএমএস করেছেন, আপন আমাদেরকে এসএমএস করেছেন মিরপুর 11:30 থেকে আর কি, হেনা আমাদের এসএমএস করেছেন, হেনা হাসিবুল খুলনা থেকে, ঐশী আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে, মারুফ এসএমএস করেছেন, হিমি ভূত আমাদের এসএমএস করেছেন রেল কলোনি থেকে, এবং খুব ভালো লাগছে তার আজকের ঘটনাগুলো। থ্যাংক ইউ সো মাচ। এখনো সবাই উইশ করছেন, এখন দেখি সবাই ঘটনারও প্রশংসা করছেন। সুতরাং ঘটনা সম্পর্কে কিছু যদি বলতে চান সেটাও কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাদেরকে জুথি এসএমএস করেছেন, নাদিয়া এসএমএস করেছেন, শিশির এসএমএস করেছেন। সো যারা এসএমএস করেননি বা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, দুজন ইনফ্যাক্ট এখন আমাদের সাথে নতুন জয়েন করেছেন, তাদের সাথে আমরা পরিচিত হব। আপনাদের পরিচয় একটু বলুন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি রোহান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। ওকে, আর আপনি? বলতে হবে। হ্যালো লিসেনার্স, আমি আবু ফাইয়াজ রশিদ, আমি সাইন্স স্কুলের ক্লাস 11 একজন স্টুডেন্ট। ওকে, সো আপনাদের দুজনের কিছু ঘটনা আছে, রাইট? সো প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করবো? আপনি যেটা আমাকে বলেছিলেন আর কি, ইনফ্যাক্ট সেটা দিয়ে শুরু করি। ঘটনাটা ঘটেছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার শোনা ঘটনাটা। সো ঘটনাটা আমরা যখন শুনি তখন আমরা অতটা বিলিভ করিনি ঘটনাটা, কিন্তু যখন আমাদের ঘটনাটা শোনার পর অনেক কিউরিয়াসিটি হয় এবং আমরা সবাই প্ল্যান করি যে ঘটনাটা যার সাথে ঘটেছিল আমরা তার কাছ থেকেই ঘটনাটা শোনা উচিত। সো একটা সামার ভ্যাকেশনে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে শুনতে যাই তার কাছে। তিনি ছিলেন আমার ওই বন্ধুরই দাদা যার সাথে ঘটনাটা ঘটেছিল, তার কাছে আমরা জানি। তার বাসা ছিল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটা গ্রামে। ওকে, সো ঘটনাটা এরকম যে তারা যে গ্রামে থাকতেন সেই গ্রামে একটা খুব খারাপ লোক থাকতো, সেই গ্রামে সব ধরনের অপকর্মে লোকটা জড়িত ছিল। গ্রামের সেই সব কারণে একসময় অপকর্ম করার সময় সে লোকটা ধরা পড়েছিল। ধরা পড়ার ফলে গ্রাম থেকে তাকে একবার গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, গ্রাম থেকে বের করে দেওয়া হওয়ার পরে কিন্তু বের করে যখন দেওয়া হয় সেই দিনই লোকটা মারা যায়। আচ্ছা, এই লোকটা মারা যাওয়ার পরে সবাই তার লাশ দাফন করতে চায়নি কেউই, কারণ লোকটা খুব খারাপ ছিল। এবং কিন্তু আমার যে বন্ধুর দাদা ছিলেন তার বাবা ছিলেন ওই গ্রামের একজন পীর। তো তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার তত্ত্বাবধানে কিছু লোক সেই লাশটা দাফন করে। আচ্ছা, কিন্তু এই কাজটা অনেকেই বিরোধিতা করে এবং সবচেয়ে বেশি বিরোধিতা যিনি করেন তিনি ছিলেন আমার বন্ধুরই দাদা। আচ্ছা, এবং আরো দুইজন লোক। দাদা বলেছিলেন যে লাশটা দূরে কোথাও ফেলে দেওয়া হোক বা লাশটা পুরানো হোক, কিন্তু সেটা তারা রাজি হয়নি। সো এরপর থেকে ঘটনা সব শুরু করে যে লোকটা মারা যাওয়ার কয়েকদিন পর থেকেই সব ফার্স্টের যে ঘটনাটা শুরু হয় সেটা আমার ফ্রেন্ড তার দাদার ওই তিনজন যে লোক ছিল তিনজনের একজনের সাথে। আচ্ছা, তো কি হয় যে লোকটা মারা যাওয়ার পর 2 দিন পর থেকে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। তো দুইজন লোক যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একজনের বাসায় মাঝরাতে হঠাৎ করে দরজার মধ্যে টোকা পড়ে। তো লোকটা ঘুম থেকে উঠে দরজা খুলে যা দেখে তার সেই দৃশ্য দেখে সে অতিমাত্রায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সে যা দেখে বর্ণনা দেয় তা হচ্ছে কি এরকম যে একজন লোক সাদা কাপড় পরা, তার মুখ থেকে জিহ্বা বের হয়ে গলার প্যাচ দিয়ে পিছে দিয়ে ঘুরে এসে তার নাকে পেরেক দিয়ে গাঁথা। আচ্ছা, এই গ্রামের সবাই জানে এই ঘটনা? সবাই জানে। যখন এই প্রথম দেখে এই দৃশ্যটা তখন লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে যখন সে জ্ঞান ফিরে সে সব গ্রামবাসীদেরকে বলে সে কি দেখেছে, কি হয়েছে। যখন বলে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করেনি, একটা মিথ্যা কথা তুমি বলছো। তো আস্তে আস্তে 2 দিন গেল, 3 দিন গেল, ওই লোকটার মধ্যে কিছু মানুষ পাগলের মতো আচরণ করা শুরু করতে থাকে এবং আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, অসুস্থ হওয়ার পর সে একদিন মারা যায়। তো গ্রামবাসীরা এটা অত কিছু মনে করেনি, মারা যেতেই পারে, হয়ে গেছে। তো তার আবার এরকম সেম 2 দিন পর যে আরেকজন যে বিরোধিতা করেছিল তার বাসায় সেম একই ভাবে মাঝরাতে দরজা টোকা পড়ে। সেই ঘুম থেকে উঠে যখন খুলে সে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। সে দেখে এত কিছু মনে করেনি, কি হয়তো ভুল শুনেছে, সে আবার ঘুমিয়ে পড়ে। আবার 1 দিন 2 দিন গেল, আবার হঠাৎ করে মাঝরাতে একই ভাবে দরজা টোকা পড়ে। সে খোলার পর তার পরিবার অনুযায়ী যে বর্ণনাতে দিয়েছে সে নিখোঁজ হয়েছে। তাকে গ্রামবাসীরা খুঁজে 2-3 দিন ধরে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আস্তে আস্তে 1 সপ্তাহ গেল, তারপর তার লাশ পাওয়া যায়। মসজিদের পাশে একটা বড় মাঠ ছিল, ওই মাঠের পাশে একটা বট গাছ ছিল। ওই বট গাছের ওপরে 1 সপ্তাহ পর ওই লোকের খন্ড বিখন্ড হয়ে লাশটা পাওয়া যায়। তার নাড়ি ভুড়ি গাছের ওপর ঝুলানো, খুব একটা বিভৎস অবস্থা।
Exactly. এবং এটা আসলে সত্যি কথা বলতে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে সম্ভব না। না এভাবে মানুষকে এভাবে হত্যা কিভাবে করা বা মেরে এরকম ফেলা। করা সম্ভব আমি না। এখানে একটু বলতে চাই যে Please. লাশটার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছে ভিতর থেকে সবকিছু বের করে নেওয়া হয়েছে তার শরীরের ভেতর থেকে, ওকে, যিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন তার কথা অনুসারে। এটার পর, এই ঘটনাটার পর গ্রামবাসীরা খুব ভয় পায়। গ্রামে কিছু একটা হচ্ছে এটা ওরা বুঝতে পারে। সবাই তখন সতর্ক হয়ে থাকে এবং তখন সন্ধ্যার পর আর কেউ বের হয় না ঘর থেকে বেশি। তো এইভাবে একদিন গেল, 2 দিন গেল, আবার 1 সপ্তাহ চলে গেল। তারপর ঘটনাটা ঘটে তার দাদার সাথে, বন্ধুর দাদার সাথে। সে বন্ধুর দাদার সাথে ঘটনাটা এরকম ছিল যে তার বাসায় ঠিক কয়েকদিন পর থেকে এই সেম ভাবে টোকা পড়তে শুরু করে। প্রথমে সে না শুনলেও কিন্তু 2 দিন পরে সে আমল করে সেই জিনিসটা, যে দেখে আসলে কি হচ্ছে এটা। পরে সে যখন দরজা খুলতে যায় তারপর থেকেই সেও নাকি নিখোঁজ হয়ে যায়। আচ্ছা, তার দাদা, তার পরিবার বলেছে সেটা। তো সে নাকি নিখোঁজ হয়ে পড়ে যায়। প্রায় 2-3 দিন পরে তার পরিবারের সামনে, তার যে বাসাটা থাকে, তো এই বাসার সামনে নাকি উঠানে সে তার পরিবার থেকে অজ্ঞান অবস্থায় পায়। তো অজ্ঞান অবস্থায় পায়, প্রথমে তার পরিবার তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু প্রথম 1.5 দিনের মাথায় সে কোনো রেসপন্স না পেয়ে যে পীর ডাকা হয়, ওর বাবা যদিও একজন পীর ছিলেন কিন্তু অন্য এক পীরকে ডাকা হয়। তো সে এসে তার জ্ঞান ফিরাতে পারেনি। আচ্ছা, তো আবার ঠিক 3 দিন পরে সেই লোকটার আবার জ্ঞান ফিরে, মানে তার দাদার আচ্ছা, জ্ঞান ফেরার পরে প্রথম সে কোনো কথাই মনে করতে পারে না। পরে আস্তে আস্তে সে সব কথা মনে করে এবং এভাবে বলে যে সে যখন তার দরজা খুলতে যায় তখন সে ভেবেছিল তার বাবা এসেছে, কারণ তার বাবা প্রায় রাত জেগে জেগে বৈঠকখানা, গ্রামে থাকে না বৈঠকখানা, যে ওখানে নামাজ পড়ে, আল্লাহর নাম নেন। তো এরকম মনে করেছিলেন, কিন্তু সে দরজা খুলে দেখে যে এরকম এক কাফনের কাপড় পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। ঠিক সেটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে যখন নিজেকে পায়, যে দেখে যে একটা অন্য একটা জায়গায় তাকে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা, এবং সেটা দেখে সে প্রায় অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সে কিছুক্ষণ পরে দেখতে পারে যে তার সামনে 2 জন লোক প্রায় সেম একইভাবে কাফনের কাপড় পরা এবং